গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি রামেশ্বরমে রয়েছি। এখন আমি মন্দির দর্শন করিনি, আগামীকাল মন্দির দর্শন করব। তো আজকে আমি যাচ্ছি কয়েকটা সাইট সিনে, বলেছি টোটাল 5 ঘন্টা সময় লাগবে। তো কি কি সাইট সিনে রয়েছে সেগুলো যেরম যেরম যাব আপনাদেরকে সব দেখাবো, আপনারা দেখবেন। আর আমি এখন যে হোটেলটা রয়েছে সারাভানা ভবন, এখান থেকে কিন্তু মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা প্রায় পশ্চিম গেটের দিকে আমাদের এই হোটেলটা। হোটেলের বাইরে চলে এলাম। ওয়েস্ট গেট থেকে হোটেল একদম হাঁটা পথ, আমাদের গাড়ি এখানেই আসবে। হোটেলে ঢোকার এন্ট্রান্সটা আপনাদের দেখিয়ে দিই। পুজোর সামগ্রী থেকে শুরু করে টুকিটাকি শোপিস কেনাকাটি করার একটা স্টল আছে। হোটেলের সার্ভিস ভালো, লিফট আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে। ফোন নাম্বার দিয়ে রাখলাম, তবে অ্যাডভান্স বুকিং না করে এলেও এখানে বুকিং পাওয়াটা ইজি। যতক্ষণ গাড়ি আসছে ততক্ষণ দেখিয়ে দিই হোটেলের রুমগুলো। সবই ডাবল বেডরুম, রুমগুলো ছোট তবে খুব সুন্দর করে ডেকোরেট করা। লাগেজ রাখার জন্য ওয়ার্ড্রপ দেয়া আছে। বাথরুমে ওয়েস্টার্ন ফেসিলিটি রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের গাড়ি এসে গেছে, আমাদের জার্নি এবার স্টার্ট করলাম। দেখা যাক প্রথমে সাইট সিনে কোন জায়গায় নিয়ে যায়। গাড়ি চলেছে ধনুষকোটির দিকে। ড্রাইভারদা প্রথমে যাবেন রাম মন্দির। যখনই ধনুষকোটি যাবেন সবার আগে এই সাইট সিনটি পড়বে। মেন রাস্তা থেকে গাড়ির লেফট দিকে টার্ন নিল আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সমুদ্র। একটা কংক্রিট ব্রিজ দিয়ে গাড়ি এগিয়ে চলল। ব্রিজের দুদিকটা বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ওপর দিয়ে চলেছি, ভাবলেই দারুণ লাগছে। এটা পেরোলেই মন্দির। প্রথমে যে স্পটটিতে এসেছি সেটাকে বলা হচ্ছে রামজির মন্দির। রামজির মন্দিরের ভেতরে ভিডিও ফটো অ্যালাউ নেই। মেনলি ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, বিভীষণের মূর্তি রয়েছে। মূর্তিগুলো 800 বছরের পুরাতন। রাবণের ভাই বিভীষণ আকাশপথে এখানে এসে রামের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন। এখানটাই সেই জায়গা যেখানে রাম বিভীষণকে লঙ্কা মুক্ত করার আশ্বাস যেমন দেন, তার সাথে বিভীষণকে প্রতীকী স্বরূপ লঙ্কা রাজ্যের রাজ্য অভিষেক করেন। মন্দির থেকে বেরিয়ে সি বিচ রয়েছে। সি বিচটা খুব সাজানো গোছানো নয়, তার ওপর নোংরা হয়ে আছে চারদিকটা। একটা জায়গাতে কিছু মানুষ জলে পাথর ভাসানো দেখিয়ে পয়সা রোজগার করার ভালো ব্যবস্থা করে ফেলেছেন। ভুলেও এখানে পয়সা দেবেন না, পুরোটাই ভাওতাবাজি। এখানে রাম সেতু আছে বলে অনেকে বলেন, তবে কোনোটাই সত্যি নয়। রাম সেতু লোকেশন ধনুষকোটির কাছে, সেটা আমি পরে জানাবো। একমাত্র মন্দিরটির একটা মাহাত্ম্য আছে যেটা কখনোই মিস করবেন না। রাম মন্দির দেখা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি ধনুষকোটি। এখান থেকে ধনুষকোটির দূরত্ব 15 কিলোমিটার। এটা হচ্ছে রামেশ্বরমের প্রথম রেলওয়ে স্টেশন, যেটা ব্রিটিশদের সময় তৈরি করা হয়েছিল। এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশদের আমলে তৈরি করা চার্চ। এখানে যে চার্চটা রয়েছে দেখুন, চার্চের চারপাশে প্রচুর দোকান রয়েছে। আপনারা যদি চান এখানে অনেক কিছু কেনাকাটাও করতে পারেন। চারপাশে পরিবেশটা দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। চার্চের ভেতর দেখুন একটা ছোট্ট মা মেরির ছবি রয়েছে, সঙ্গে কোলে রয়েছে জিসাস। এখানে পুরোটাই চার্চের ভগ্নাবশেষ রয়েছে, কিছুই এখন আপাতত নেই অস্তিত্ব। আর পেছনে যে সমুদ্র দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারত মহাসাগর। এবার চলে এলাম ধনুষকোটির শেষ প্রান্ত। গাড়ি একটু আগে নামিয়ে দিয়েছে, বাকিটা হেঁটে হেঁটে ঘুরে দেখব। সি বিচে যেমন টুকটাক দোকানপাট বসে, এখানেও সেরকম পাবেন। ইন্ডিয়ার ম্যাপে ধনুষকোটি একটা ছোট বিন্দুর মতো, আর আমি এখন সেখানে হেঁটে বেড়াচ্ছি।
1964 সালের সাইক্লোনের ফলে ধনুষকোটিতে সেভাবে বসতি গড়ে ওঠেনি। সেই সাইক্লোনে ব্রিটিশ আমলের রেল লাইন, গির্জা যেগুলো আগে দেখলাম সব ধ্বংস হয়ে গেছিল। বলতে গেলে ধনুষকোটি একটা ভুতুরে জায়গা হয়ে রয়ে গেছে। দিনের বেলা ট্যুরিস্ট ছাড়া এখানে সেরকম কেউ আসেন না। যদি এখানে আসেন তো বিকেল 4:30-এর আগে আসবেন, তারপরে ধনুষকোটিতে এন্ট্রি পুলিশ অ্যালাউ করেন না। পেছনে দেখুন ভারত মহাসাগর দেখা যাচ্ছে, পুরো ঢেউ এসে আছড়ে পড়ছে। দারুণ একটা অসাধারণ পরিবেশ। মানে এখানটা যতক্ষণ না আপনি আসবেন এটা ভাবতেই পারবেন না যে পরিবেশটা কীরকম। আমি কতটা মানে ক্যামেরায় দেখাতে পাচ্ছি সেটা আমি জানি না, কিন্তু এখানে এসে যে ফিলিংসটা সেটা আপনাদের সঙ্গে আমি যতটা পারছি শেয়ার করছি, কিন্তু তাতেও আমার মনে হয় অনেকটাই কম। আপনারা এলে বেশি ভালো লাগবে আপনাদের। সামনের ওই জায়গাটা দেখছেন সেটা হলো দুই মহাসাগরের সঙ্গমস্থল। আমি ওখানে যাব, তবে তার আগে একটা কথা বলি, প্রকৃত রাম সেতুর অবস্থান এখানেই ছিল মনে করা হয়। বর্তমানে রাম সেতু জলের অনেক তলায় চলে গেছে, তাই কারো পক্ষে সেটা চোখে দেখা সম্ভব নয়। অনেক গবেষণা হয়েছে, কিছু প্রমাণ, কিছু যুক্তি, কিছু তর্ক রয়ে গেছে, তবে ট্রাভেল ব্লগার হিসেবে সেসব নিয়ে আমার খুব বেশি জ্ঞান নেই। ধনুষকোটি থেকে এবার বেরিয়ে গেলাম, এবারে যাব আব্দুল কালাম হাউসের দিকে। আর এখানে যে ধনুষকোটিতে এসছিলাম এটাকে বলা হচ্ছে এখানকার রামেশ্বরমের প্রথম শহর। তারপরে নিউ টাউন হচ্ছে রামেশ্বরম, তারপরে বানানো হয়েছে। আর এখান দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে যেটুকু অংশ রয়েছে বলছে যে এখানে কোনো রকম কনস্ট্রাকশন কিছু হবে না, পুরোটাই হচ্ছে মিলিটারি দ্বারা আন্ডার কন্ট্রোল এবং গভর্নমেন্ট থেকে কোনো অর্ডার নেই। ধনুষকোটি যেখানটা আমি গেলাম সেখান থেকে যে শ্রীলঙ্কা বলা হচ্ছে 15 কিলোমিটার, গুগল ম্যাপ কিন্তু বলছে না সেটা 35 কিলোমিটার, কিন্তু ড্রাইভার দাদা বলছেন যে না, এখান থেকে রাত্রিবেলা যদি আপনি আসেন তাহলে শ্রীলঙ্কার ওপাশে কিন্তু আলো দেখা যায়। শুধু আলো নয়, এখানে টাওয়ারও ক্যাচ করছে মানে শ্রীলঙ্কার। তো সেই হিসাবে আমার মনে হয় ওনারা যেহেতু স্থানীয় মানুষ ঠিকঠাকই বলছেন যে অন্তত মানে মাত্র 15 কিলোমিটারের মধ্যে আমরা শ্রীলঙ্কাকে পেয়ে যাচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছি ব্লু কালারের বাড়িটা, এইটাই হচ্ছে আব্দুল কালামের হাউস অফ কালাম, যেটা বলা হচ্ছে ওনার বার্থ প্লেস। এপিজে কালাম হাউস যেটা আমি দেখালাম, এই জায়গাটা ওনার হচ্ছে জন্মস্থান। এবার ওখানটায় কিন্তু চারপাশে মানে দোকান হয়ে জায়গাটা প্রচন্ডভাবে কনজেস্টেড হয়ে গেছে। আগে পুরো জায়গাটা ফাঁকাই ছিল। এখন আমি যেখানে এসেছি সেটা হচ্ছে যে পেছনে লেখা আছে দেখুন, আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। আমি এখন দাঁড়িয়ে আছি আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়ালের সামনে। ভেতরে আমি ঢুকে দেখে এলাম। আর ভেতরে ঢুকতে গেলে আপনাকে জুতো খুলে ঢুকতে হবে, জুতো রাখার শু রয়েছে, সেটা সম্পূর্ণ ফ্রি। যেখানটা রয়েছে সেখানে আপনি জুতো রেখে ভেতরবেলা যাবেন, এবং বাইরে কিন্তু আপনার চেকিং হচ্ছে, মেয়েদের আলাদা এবং ছেলেদের আলাদা। কোনো রকম খাবার, কোনো মোবাইল ফোন বা ভিডিও ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নয়। ভেতরে গিয়ে শান্ত নিরিবিলি পরিবেশে ঘরের মধ্যে যে মেমোরিয়াল হলটা, তার ভেতরে ঢুকে কিছুক্ষণ সময় কাটাতে ভীষণ ভালো লাগবে। এবং ওখানে ওনার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র রয়েছে, উনি যে বাদ্যযন্ত্র বাজাতেন, এবং উনি যখন মারা গেছিলেন 2015 সালে 27শে জুলাই শিলংয়ে, সেখানকার সবকিছু মডেল আকারে দেখানো রয়েছে। আর উনি যে সমস্ত জামা কাপড় ব্যবহার করেছেন, যে থালা বাটিতে উনি খেতেন, এছাড়া উনি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন, সবকিছুই কিন্তু ভেতরে রয়েছে। মানে আপনি যদি জানতে চান ওনার সম্পর্কে তাহলে সব তথ্য আপনি ভেতরে পাবেন। কিন্তু একটাই কথা, ভেতরে যা কিছু দেখবেন সবকিছুই কিন্তু চোখে দেখে আপনাকে আনতে হবে, সঙ্গে আপনি কিন্তু কোনো ক্যামেরার মাধ্যমে বা মোবাইলে কোনো কিছু ভিডিও শুট করে আনতে পারবেন না। এই মেমোরিয়াল হলটা যেটা বানানো হয়েছে ওনার উৎসর্গে করে, আমাদের যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা বানিয়েছেন ওনার অনরে। তো ভীষণ ভালো জায়গাটা, মানে এত সুন্দর একটা স্পট, রামেশ্বরম না এলে আমি এটা জানতেই পারতাম না। এখন যে মন্দিরটার সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নটরাজ ধ্যান মন্দির।
এখানে টোটাল 5খানা মন্দির রয়েছে পরপর। আমি প্রথমে দেখে এলাম নটরাজ প্রণামী মন্দির। এখন যেটা এখানে রয়েছে দেখুন দেখাচ্ছে, এটা বলছে শ্রীকৃষ্ণ প্রণামী মঙ্গল মন্দির, শ্রীকৃষ্ণ প্রণামী মঙ্গল মন্দির এটা। এখন যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লক্ষণ মন্দির, আর এপাশে রয়েছে লক্ষণ কুণ্ড। এখানে অনেকে স্নান করে ভেতরে পুজো দিচ্ছেন। এত গরম, প্রচন্ড গরমে এই লক্ষণ মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে একটু মুসম্বির জুস খাচ্ছি বরফ দিয়ে, একটু আরাম লাগছে। এখন আমি যে মন্দিরটায় ঢুকছি এটা হনুমানজির মন্দির। এই ফ্লোটিং স্টোন আছে। ভেতরে শ্রীরাম সেতুর ওখানে যে ফ্লোটিং স্টোন সেটা বলছে ভেতরে রয়েছে, চলুন দেখা যাক। ভেতরে ফ্লোটিং পাথরটা দেখে এলাম। বলা হয় যে নল ও নীল দুজন হনুমান এই পাথরটা দিয়ে রাস্তা তৈরি করেছিলেন রামের জন্য, যখন হচ্ছে শ্রীলঙ্কায় যাবার জন্য। তো বর্তমানে বলছে পাথরগুলো ডুবে যায়, কারণ সেগুলো হচ্ছে নল আর নীলের টাচ করা নয়, একমাত্র নল আর নীল যেগুলো বানিয়েছিলেন সেই পাথরই ডুবে যায় না। তো ভেতরে ফ্লোটিং পাথরটা দেখার জন্য যেতে পারেন, কিন্তু ক্যামেরা বা মোবাইল কোনো কিছু এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়। আর যদি আপনার মনে হয় যে এখানে হনুমানজির মন্দির তৈরি হচ্ছে, কিছু ডোনেশন করতে চাইবেন বা আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেটা জানিয়ে নাম গোত্র দিয়ে আপনি এখানে পুজোর জন্য রেখে আসতে পারেন। ওনারা বলছেন যখন হনুমানজির পুজো হবে তখন নাম আর গোত্র দিয়ে আপনার নামে পুজোটা করে দেওয়া হবে। এখন যাচ্ছি রামকুণ্ডতে। সীতাকুণ্ড বন্ধ রয়েছে, বলছে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে। সামনের মাসে মানে নভেম্বর মাস থেকে আবার বলছে যে ওটা খুলে যাবে, তাই এই স্পটটা আমাদের আর দেখা হলো না। এখন আমি রামকুণ্ডর সামনে দাঁড়িয়ে আছি, আর উল্টো দিকেই রয়েছে রাম মন্দির, যেখানে হচ্ছে ফটো কিন্তু কোনোভাবেই ভেতরে অ্যালাউ নয়। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর লেবুর জলের শরবতের কাউন্টার রয়েছে। যদি এখানে এসে একটুখানি ঠান্ডা হতে চান তো এই সিঁড়ি রয়েছে রামকুণ্ডে যাওয়ার, এখানে একটুখানি বসে বিশ্রাম নেবেন আর ঠান্ডা ঠান্ডা লেবুর জল খাবেন, মনটা ভীষণ ভালো লাগবে। এত মানে দুপুরবেলাতে গরমে একদম অস্থির হয়ে গেছি, দেখুন আমার জামা টামাও সব ভিজে গেছে। তার মধ্যে কিন্তু এখানে এই ঠান্ডা নিরিবিলি পরিবেশে যদি 5টা মিনিটও বসেন আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। এই রামকুণ্ডতে এসে যখন দাঁড়িয়ে এখানে বাইট দিচ্ছি তো হঠাৎ করে একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, ওনারও চ্যানেল রয়েছে, তো উনি আমার সঙ্গে একটা সেলফি তুললেন। খুব ভালো লাগলো যে হঠাৎ করে এখানে এসে এরকম একজন পরিচিত কাউকে পেলাম। আমার এই রামেশ্বরমে যে একবেলা যে সাইট সিট যেগুলো ছিল আপাতত শেষ। আমি এবার হোটেলে ব্যাক করছি, ব্যাক করে এবার লাঞ্চ করে একটু রেস্ট নেব।